Good afternoon from Iceland. Now I am here, the altitude at 4,600 meters. Now I am showing you the majestic view of massive Annapurna. Good morning from Munje. আর গতকাল আমরা এই হাউসটাতে ছিলাম, এখন এই হাউস থেকে বিদায় নিচ্ছি। সাথে আমরা আমাদের ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে গেছি একসাথে, কারণ একটা জায়গা পেয়েছি যেখানে আমরা আজকে রাতে টেন্ট করব, মানে আজকে রাতেও আমরা এখানে থাকতেছি। সো ওনার ওখানেই আমরা ব্যাকপ্যাক রেখে আইসলেকের দিকে রওনা দিব 5-10 মিনিটের মধ্যেই। সো একবার ভিউ দেখিয়ে দিই চারপাশের। এই যে আইসলেক এই সাইড দিয়ে যাব। ওকে, ঠিক আছে। তাই যেখান থেকে শুরু করেছিলাম একটানা প্রায় 100 মিটার আপ হিল উঠে গেছি, আর পেছনে অন্নপূর্ণা রেঞ্জটা খুব দারুণভাবে দেখা যাচ্ছে। আর এই যে দেখা যাচ্ছে এটা মুঞ্চে গ্রাম। আর আপনি যেখান থেকে শুরু করবেন ট্রেকিংয়ে, একটু যাওয়ার পরে মানে শুরু করার সাথে সাথেই ট্রেকিংয়ের রাস্তাটা পাবেন। কোনো কারণে আপনি না চিনলে পেছন থেকে কেউ ঠিকই রাখ দিয়ে আপনাকে বলে দিবে যে ইটস ইউর ট্রেকিং ওয়ে। আর ভিউ তো অসাধারণ। আপহিল পুরাটাই প্রায় 1000 মিটার হাইট গেইন করতে হবে আইসলেকের জন্য। সো দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। প্রথমবারের মতো আমি একটা মেয়ে লামাকে দেখলাম, আগে কখনো মেয়ে লামা দেখিনি, বা মেয়েরাও যে লামা হয় সেটা আমার জানা ছিল না। উনি পূজা দেওয়ার জন্য উপরে যাচ্ছেন, আর আমরা প্রথম বুদ্ধ স্তূপাতে আসলাম। রোদ উঠে গেছে তাই অনেক বেশি গরম লাগছে। যে প্রথম বুদ্ধ স্তূপা এটা, আর এই জায়গা থেকে এটা বলতে গেলে ফার্স্ট ভিউ পয়েন্ট, একদম 360 ডিগ্রি ভিউ আছে। আর এইরকম কালকে একজন বলল এরকম প্রায় অনেকগুলো স্তূপা পার হওয়ার পর আইসলেকের দেখা মিলবে। স্যার চারপাশের ভিউ, ও মাই গড, আমি জাস্ট চোখ ফেরাতে পারছি না। সো অন্নপূর্ণা সার্কিট ইজ মাইন্ড ব্লোয়িং। ভিউ দেখতে দেখতে রাস্তা ভুল করা যাবে না, এরকম সাইন দেওয়া আছে আইসলেকের, ওই সাইন অনুযায়ী হাঁটতে থাকবেন। একটা সময় গিয়ে আইসলেকে গিয়ে পৌঁছাবেন, আর ডেফিনেটলি চারপাশের ভিউগুলো দেখবেন। এখনও চাঁদ আকাশে কি করছে ও এখন ওখানে। আমাদের স্ন্যাক্স ব্রেক। সকালে আমরা একদম কিছু না খেয়ে বের হয়ে যাই, আর এখন আছি আমরা 4010 মিটার উচ্চতা। সামনে এই যে ভিউ, আর এখন আমরা এখানে নাস্তা করব। ভিউকে সামনে রেখে আমরা এখানে বসে নাস্তা করবো। কামরুলার চলে আসছে। সো এই যে মুসলি, গরম পানি দিয়ে দুধ দিয়ে মুসলি খাবো এখন। সেই নিচের থেকে পুরোটা এখনো পর্যন্ত আপহিল, মানে ডাউনের কোনো ছিটাপুটা নাই। এই যে যদি আমি আমার ফোনে ম্যাপটা দেখাই, পুরাটাই দেখেন আপে উঠছে। এখন প্রায় 3.42 কিলোমিটার আমরা আপ উঠছি, ডাউন ছিল শুধুমাত্র 0.17। সো নাস্তা করে নিই আমরা, তারপর আবার হাঁটা দিচ্ছি। যত উপরের দিকে উঠবেন তত এই ভিউ আরো ওপেন হয়ে যাবে একদম। কথাই আপনি আরো ক্লোজ থেকে আরো সুন্দরভাবে ভিউগুলোকে দেখতে পাবেন। তবে পুরা খাড়া, আর মোটামুটি এখনো পর্যন্ত ট্রি জোন আছে, সো ওইরকম প্রবলেম হচ্ছে না অক্সিজেন রিলেটেড। এই যে এক বন্ধু আসতেছে, আরেক বন্ধু এখানে এসে ওর জন্য অপেক্ষা করতেছে। ওরা দুইজন আইসলেক যাচ্ছে মেবি ঘুরতে। প্রায় 4200 মিটারে ওঠার পর
এখানে একটা টি হাউস পাবেন, খোলা আছে টি হাউসটা, আর ভিউ তো আছেই। নিচে একটা যে কফি শপ দেখিয়েছিলাম সেই জায়গা থেকে বেশ একটা খাড়া ওঠার পরে আইস লেকের বেস ক্যাম্প। আপনি এখানে চাইলে ক্যাম্পিং করতে পারেন। এই যে এটা হলো বেস ক্যাম্প, এখানে টয়লেট আছে, সাথে হচ্ছে অনেকগুলো দেওয়াল দেওয়া আছে। ক্যাম্পিং করলে তাও তো বাতাস ঢুকবে না ওইরকম। জায়গাটা মোটামুটি হচ্ছে সমতল টাইপের, তিন পাশে পাহাড়, চারপাশে বলতে গেলে পাহাড়। আর এই জায়গাটা ভ্যালির মতো। আমরা আইস লেকের প্রথম যে লেকটা আছে সেটা এখানে চলে আসছি। এটাও বেশ বড় লেকটা। এই যে সুন্দর লেক, সাথে ভিউ তো আছে। ফাইনালি উই আর ডান। এখন বাজে 11টা 20। And now we are in Ice Lake. আর পেছনের অন্নপূর্ণার ভিউ, সামনে স্বচ্ছ পানির এই লেকটা অবস্থান করছে হিমালয়ের 4600 মিটার উচ্চতায়। আর পানি দেখেন কি পরিমাণ গ্রিন, মানে পুরোটাই সবুজ, মানে ব্লু হয়ে আছে, মানে ফুল ব্লু হয়ে আছে। আর এখন আমরা হচ্ছে এই লেকটার চারপাশে একটা চক্কর দিব। আমার ফোনের রেকর্ড অনুযায়ী আমি আপনাদেরকে একটু ডিটেলসগুলো বলে দিই। মঞ্জু থেকে প্রায় 1000 মতো হচ্ছে হাইট গেইন করতে হয়। আর এটা আপনি মঞ্জু থেকে, সাথে হচ্ছে মঞ্জুর পরে বাসায় নাকি কি একটা নাম আমি সবসময় ভুলে যাই, ওই জায়গা থেকেও আসা যায় আইস লেকে, সাথে হচ্ছে মানাং থেকেও আসা যায়। আর আমাদের সময় লেগেছে অন রেকর্ড অনুযায়ী, আমি একটু দেখেই বলি, 5 ঘন্টা 35 মিনিট এখন পর্যন্ত। মানে আমরা আসার পরে অনেক বসছি, হাঁটছি, লেকের চারপাশে হাঁটতেছি, এগুলো সহ। তো সব মিলাই হচ্ছে 3 থেকে 4 ঘন্টার মধ্যে আপনি ইজিলি চলে আসতে পারবেন মঞ্জু থেকে। আর পুরোটাই হচ্ছে আপহিল উঠতে হবে আপনাকে, সেই 3500 নাকি 3400 সামথিং থেকে প্রায় হচ্ছে 4600 মিটারে আপনাকে পুরোটাই এভাবে আপ করে উঠে যেতে হবে। সেই উঠতে উঠতে হচ্ছে প্রথমে আপনি একটা লেক পাবেন, ওই লেক থেকে জাস্ট কিছুটা দূর আগালেই আইস লেক। 2টা লেক আছে, আর হচ্ছে প্রায় 5-6টা স্তূপা দেখেছি, আর অসংখ্য ভিউ পয়েন্ট আছে। আপনি এই লেকে আসার সময় ভিউ পয়েন্টের অভাব নাই। মানে আপনি যদি সারাক্ষণ ছবি ভিডিও করে করে আসেনও, তাও মনে হবে আপনি অনেক কম ছবি ভিডিও নিচ্ছেন এরকম। কারণ রেঞ্জগুলো এত চমৎকারভাবে হচ্ছে আপনাকে একদম ঢেকে দিবে, মানে আপনাকে ঘিরে থাকবে, খুবই চমৎকার। আমার মনে হয়েছে আমি লাস্ট একটা সময় হচ্ছে গিয়ে কি করছি, ফোন ক্যামেরা দুটাই হচ্ছে ব্যাগে ঢুকাই ফেলছি। মানে একই ভিডিও, একই ফ্রেম, বাট একটু উপরে গেলে দেখা যায় আরো চমৎকার আসতেছে, আর একটু অন্য জায়গায় গেলে দেখা যাবে আরো অনেক ভালো আসতেছে। তো পরে চিন্তা করতেছে আমি সব স্টোরেজ যদি এই জায়গায় শেষ করে দিই তাহলে পুরা ট্রেকে কি করব, কারণ আরো অনেক অনেক কিছু দেখা বাকি আছে, এখনো আরো অনেক জায়গায় যাওয়া বাকি আছে। তো এই আর কি, ইজিলি হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে দিনে এসে দিনে ব্যাক করতে পারবেন। আর অবশ্যই ক্ষুধা লাগবে, যেহেতু অনেক উপরে উঠবেন। পানির সোর্স হচ্ছে লেক না পাওয়া পর্যন্ত নাই, সো পানি নিয়ে আসবেন পর্যাপ্ত পরিমাণ, আর কিছু খাবার নিয়ে আসবেন, যাতে করে খিদা লাগলে খাইতে পারেন। আর একটু হচ্ছে হালকা গরম পানিও নিয়ে আসবেন, কারণ এখানে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, সাথে হচ্ছে সবচেয়ে বেশি যেটা
অনেক বেশি বাতাস। সো ডেফিনেটলি উইন্ড ব্রেকার বা ডাউন পরে আসবেন। যখন আপনার প্রয়োজন হবে না তখন খুলে ফেলবেন, যখন প্রয়োজন হবে তখন আবার পরবেন। এই যে একদম আমরা হচ্ছে যেই পাশ থেকে রেঞ্জটা হচ্ছে পুরোটা দেখা যায়, আমি ওই পাশে চলে আসছি। নাও ইটস টাইম টু গো ব্যাক। সো বাই বাই আইসল্যাক। আবারও সেই অন্নপূর্ণা রিজিয়ন দেখতে দেখতেই হচ্ছে আমরা নামবো। এখন বাজে 2টা। কি লেভেলের বাতাস, মানে এই যে শোরুমের প্যান্টটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। আমি লিটারালি বসে গেছি, কারণ মনে হচ্ছে উড়াই নিয়ে যাবে। তার মানে এখন চিন্তা করেন যারা হচ্ছে সামিটে যায় তাদের আসলে এই সময়ের সিচুয়েশনটা কি হবে। জাস্ট এইভাবে নামতেছি, বসে বসে নামতেছি, কারণ মনে হচ্ছে জাস্ট উড়াই নিয়ে যাবে। আর সামনে এই যে লাস্ট হচ্ছে 3000 মিটার একসাথে নামছিলাম। মানে 3000 মিটার নামার হচ্ছে একটা না অভিজ্ঞতা আছে। এরপরেও হচ্ছে আজকে 1000 মিটার নামতে আমার পায়ের খুব বাজে অবস্থা হয়ে গেছে। আসলে হবে না বা কেন, গত 6-7 মাস ধরে এই পায়ের উপর যে পরিমাণ অত্যাচার গেছে, পায়ের ম্যাক্সিমাম নখই হচ্ছে পচে গেছে আসলে। তো ওই নখগুলো হচ্ছে প্রায় বেশ কিছুটা পথ নামার পর থেকেই খুব ব্যথা করতেছিল। তারপর ছিল অনেক ঝুল ঝুল সব মাটি, মানে একদম ছিটড়া ছিটড়া যায় ওইরকম। এরপরে এত প্রচণ্ড লেভেলের বাতাস ছিল একটা জায়গায়, তো হচ্ছে মানে এত বাতাস ছিল আমি আমার পায়ের যে ব্যালেন্স ওইটাই পাচ্ছিলাম না, কারণ এমনিতেই পাগুলো ব্যথা করতেছিল, সেন্স ছিল না। তো সব মিলাই শেষ করছি 1000 মিটার আপ 1000 মিটার ডান। খুব কষ্ট হয়েছে আসলে আজকে। লাস্ট 500 মিটার, লাস্ট স্পেশালি লাস্ট 200 মিটার পাগুলা নখগুলা একদম মানে জ্বলতেছিল, মনে হচ্ছে মরিচ লাগাই দিচ্ছি এই টাইপের। এই অবস্থা নিয়ে আমি কি করতেছি নিজেও জানি না। তো যাই হোক, শেষ হয়েছে, এটাই হচ্ছে বড় কথা। কাল থেকে আবারও হচ্ছে শুরু হবে অন্য একটা, মানে আবারও আমাদের ট্রেইলের পথ শুরু হবে। আজকে তো অ্যাক্লিমেটাইজড ডে ছিল। আমরা হচ্ছে আজকে ফুললি হচ্ছে এখানকার যে লোকাল ঘরগুলো ওই ধরনের একটা ঘরে আছি, যেগুলা তিব্বতীয় স্টাইলে বানানো। এখানে হচ্ছে আমরা রান্না করছি ওদের জিনিসপত্রে। আর এই যে বাঁধাকপিটা দেখতে পাচ্ছেন, এগুলো আমরা ওদের থেকে নিয়েছি, সব জিনিসপত্র ওরাই দিয়েছে। আশা করি রান্নাটা খুব চমৎকার হবে। আমি ঘরটা একটু দেখিয়ে দিচ্ছি, জাস্ট হিয়ার। এটা হচ্ছে ঘর, একটু একটু কাছে আসবে। এই যে এটা হচ্ছে ভিতরের সাইড। এখানে মাটি, খড়, দেন হচ্ছে উপরে চাল, এই ধরনের মানে মিট্টি, খড়, এই টাইপস জিনিস দিয়ে বানানো হয়, যেগুলো লোকাল ইনগ্রিডিয়েন্টস, যেটা এখানে সার্ভাইভ করতে পারে ঠান্ডাতেও। কারণ যেহেতু ওরা লোকাল, ওরা এখানে হচ্ছে পুরো বছরই থাকে। সো ওদের সাথে আজকে হচ্ছে আমরা একটা রাত শেয়ার করছি। খুবই দারুণ এক্সপিরিয়েন্স। আর এই যে এখানে ওদের কিন্তু কোনো ফ্রিজ নাই, এটাই হচ্ছে ওদের ফ্রিজ। এটা হচ্ছে ওই মাটি, খড়, সাথে হচ্ছে উড দিয়ে বানানো। এখানে হচ্ছে এখানের ভিতরে এখন ওদের যত সবজি, যত আপেল টাপেল যা আছে, ওগুলো সব মানে সিজন যখন থাকে তখন হচ্ছে সব কিছু উঠিয়ে এখানে ভরে রাখে, যেটা সারা বছরই ভালো থাকে। মানে ফ্রিজের চাইতে অনেক ভালো। সেই সাথে হচ্ছে ডেফিনেটলি হেলদি। এটা আনহেলদি না। ওদের কিচেনটা আছে, এখন ওখানে হচ্ছে আন্টি আছে, এই জন্য দেখাচ্ছি না, আনলে কিচেনটাও দেখিয়ে দিতে হবে। ब्रोकोली ग्रीन कौली। अच्छा, इसका अंदाज में बैठ करके सीधे उगना पड़ेगा। अगर 10-15 दिन ये तो आपका क्या लहसुन है? नहीं, ये प्याज है। वो एप्पल गाछ है ना दाई? वो तो एप्पल है। प्याज के बीजों ने दिया है। अच्छा, गुड़ का 1-2 ट्रे है। किधर से ऑक्सीजन? ये ऑक्सीजन नहीं, ओह, यहाँ से ऑक्सीजन, ये पानी नहीं आता है। पानी नहीं आता है? नहीं आता है ऑक्सीजन, ही ऐसे शॉर्ट ऑक्सीजन प्रॉब्लम नहीं है।
ये मिट्टी का घर, इसलिए इधर ऑक्सीजन की अलग जगह है और ये ठंडी भी नहीं है। सो जाओ। মানাং আমাদেরকে ওয়েলকাম করলো। এই সাইড দিয়ে চলে গেলে আপনি হচ্ছে মানে গেটের ভিতর দিয়ে চলে গেলে মানাং যেই গ্রামটা বা শহরটা আছে, এটা ছোটোখাটো একটা শহর এখানকার জন্য, যেখানে আপনি বাজার থেকে শুরু করে সব কিছু পাবেন, ওখানে পৌঁছাবেন। আর যেহেতু আমাদের মানাংয়ে কোনো কাজ নেই, আমরা ডাইরেক্ট ইয়াকারকা যাব, শ্রীকারকা, মানে তিলিচু বেস ক্যাম্প যেখানে আছে, তিলিচু লেক দেখবো আমরা। সো তিলিচুর ওই সাইডটাতে যাব, সো দ্যাট আমরা হচ্ছে মানাং না উঠে সোজা এই যে পাশের একটা রোড আছে, ওই রোড দিয়ে হচ্ছে হ্যাঁ কাকসারের যে রোড, ওই রোডটা দিয়ে চলে যাবো। রাস্তাগুলো এরকম পাথরে ভরা, মনে হচ্ছে খাংসার পর্যন্ত গাড়ি যায়। আর একটু আগে আমরা একটা গাড়ি যাইতে দেখলাম। আর এই যে মানাং, আর এটা হচ্ছে খাংসারের রোড। এখন আমরা হচ্ছে মানাংয়ের শেষের দিকে আসছি। আর এই যে এখানে হচ্ছে গঙ্গাপূর্ণা লেকের সাইন দেওয়া আছে, মানে এই যে এই সাসপেনশন ব্রিজটা পার করে। সো বেশি দূরে না, এখান থেকে জাস্ট 100 মিটার মতো, 100-200 মিটার হবে মেবি। এইটা উঠেই হচ্ছে গঙ্গাপূর্ণা লেকটা দেখা যাবে। আবার ওদিক দিয়ে নেমে যাওয়ার একটা রাস্তাও, ট্র্যাক রাস্তাও হচ্ছে ম্যাপস নিতে দেখাচ্ছে, সো দ্যাট আমরা হচ্ছে গঙ্গাপূর্ণা লেকটা দেখে ওদিক দিয়ে নেমে যাব। আমরা নিচের থেকে বেশ কিছুটা বলা যায় 10 মিনিটও লাগে না মনে হয়, 5-6 মিনিট একদম আপে উঠে হচ্ছে এই যে এটা আমাদের গঙ্গাপূর্ণা লেক। ওয়েলকাম টু গঙ্গাপূর্ণা লেক। এই হলো গঙ্গাপূর্ণা লেকের ভিউ। বেশ বড় লেকটা, পানি একদম মানে ব্লু হয়ে আছে। আর ওই যে দাঁড়িয়ে আছে মাউন্ট গঙ্গাপূর্ণা। আমরা গঙ্গাপূর্ণার যে প্রথম ভিউ পয়েন্টে গিয়েছি, ওইটা থেকে ব্যাক করে আবারও হচ্ছে যেদিক দিয়ে হচ্ছে এক্সিট করা যায়, মানে যেদিক দিয়ে আমরা আবারও রোডে উঠতে পারবো, সেই রাস্তা দিয়ে আসতে এসেছি। এখানে হচ্ছে যে পাশে নদীটা আছে, ওই যে প্রথম সাসপেনশন ব্রিজ যেটা আমরা পার করেছিলাম সেটা। আর আমরা এখন মানে গঙ্গাপূর্ণা লেকের সাইড দিয়ে যাচ্ছে, একদম মানে লেক সাইডে, মানে নদীর এই পাশে। আর মেইন রোডটা হচ্ছে মানে ট্র্যাক রোড বা হচ্ছে যে রাস্তা দিয়ে আমাদের ট্র্যাক, সেটা হচ্ছে এই যে এই গ্রাম আছে না, এই গ্রামের উপর দিয়ে দিয়ে চলে গেছে, বা হচ্ছে এই যে নিচে যেটা আছে এটার দিক দিয়ে গিয়ে ওই উপর দিক দিয়ে গিয়ে ক্রস করছে, মানে নদীর এই পাশে আর ওই পাশে। তো আপনি নদীর এই পাশ দিয়ে যখন যাবেন গঙ্গাপূর্ণা লেকটা দেখে দেখে যাবেন, আপনি গঙ্গাপূর্ণা লেকটা ভিজিট করে যাবেন। সাথে ওই পাশে গিয়ে একটা সাসপেনশন ব্রিজ আছে একটু দূরে গিয়ে। এখানে যে সাসপেনশন ব্রিজটা আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রিজ আছে, বাট ব্রিজটা কোনো কারণে হয়তো ভেঙে গেছে বা নষ্ট হয়েছে, এজন্য এটা ক্লোজ করে দিছে। তো এদিক দিয়ে অবশ্যই নেমে কোনোভাবে নদী পার হয়ে আপনি অপোজিটে যাইতে পারেন, তবে ব্রিজটা ইউজ করা যাবে না। সো আমরা এখন ট্রাই করছি এই নদীটা পার হওয়ার জন্য। চলে আসছি এখন, আবার এতটুকু ব্যাক যাওয়া তো সম্ভব না, কারণ এটা হচ্ছে কোথাও ওইভাবে লিখাও নাই যে ভাঙা। অলরেডি ব্রিজ দেখা যাচ্ছে, মানে আমরা তো বুঝতে পারছি যে হয়তো পার হতে পারবো, কিন্তু এই সিচুয়েশন বলতে পারি না আসলে। এইটুকু জায়গা এই একটা ব্রিজের কারণে কি পরিমাণে স্ট্রাগল করে আসছি, বলার বাইরে। স্ট্রাগল এখনো বাকি। সো এই জায়গা তো কত সুন্দর আস্তে আস্তে, ও মাই গড। আমরা এখন কাংসাঙে। আকাশের অবস্থা ভালো না, প্রচন্ড মেঘ করে আছে, সাথে অসম্ভব রকমের বাতাস। এত বাতাস যে আমাদের ব্যাকপ্যাক না থাকলে আমাদেরকে উড়াই নিয়ে যেত। এখন বৃষ্টি আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে, বলা যায় সেটা চিন্তা করতেছি, কারণ এখনো আমাদের 3.5 কিলো থেকে 4 কিলো আরো আগাতে হবে আমাদের ডেস্টিনেশন পৌঁছাতে। সো আমরা একটু সামনে যাই, কোথাও একটা বসি, তারপর একটা ডিসিশনে আসি
কি করা যায়। আর বৃষ্টির ফোঁটা একটু একটু গায়ে পড়ছে। আমরা এখানে হোটেল খুঁজতেছি, মানে দেখে রাখা, যদি ওয়েদার কোনো কারণে ঠিক না হয় তারপর যাতে এখানেই থেকে যেতে পারি, কারণ বৃষ্টি হলে তো টেন্ট পিচ করা যাবে না। আর এখানে এত পরিমাণ হোটেল, টেন্ট পিচ করা যাবে ওইটা প্রবলেম না, কিন্তু বৃষ্টি হলে টেন্ট পিচ করলে প্রচুর প্যারা খাবো, সাথে হচ্ছে একদম চুপচুপে ভিজা হয়ে যাবে। কালকে যদি কোনো কারণে রোদ না ওঠে তাহলে আরো অবস্থা খারাপ। সব মিলিয়ে বাতাস অনেক বেশি, ঠান্ডাও অনেক বেশি। আর এখন আমরা শিকারকা যেতে গেলে আমাদের প্রায় 400 মিটার হচ্ছে আপহিল উঠতে হবে, আর 3 কিলো ডিস্টেন্সটা ম্যাটার করে না, আপহিল উঠতে হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওয়েদার। আমাদের হাতে প্রচুর সময় আছে, কারণ এখনো বাজে মাত্র 2টা। আমরা এই জন্য বসে আছি আর হোটেল খোঁজাখুঁজি করতেছি। যদি 3টার মধ্যেও যদি কোনো কারণে ওয়েদার ঠিক হয়ে যায়, 3টা পর্যন্ত আমরা হোটেলে উঠবো না, 3টা সাড়ে 3টা পর্যন্ত। যদি ওয়েদার ঠিক না হয় এরপরেও, তাহলে এখানেই থেকে যেতে হবে। ওয়েদার আসলে খুবই আনপ্রেডিক্টেবল। এই যে সবাই, একটা ঘর, এটা বন্ধ ঘরটা, এটার সামনেই হচ্ছে আমরা ব্যাগ রেখে বসলাম। আমরা একটা হোটেল উঠছিলাম, ওকে 500 রুপি দিয়ে আমরা হচ্ছে রুমটা নিছি, কিন্তু ওর ওখানে বাধ্যতামূলক খাইতে হবে। মানে এটা আবার কেমন নিয়ম? আমি খাবো কি খাবো না এটা তো আমার উপর ডিপেন্ড করছে না। ওখানে হচ্ছে আসলে আমরা যখন ঢুকতেছিলাম তখনই মানে ওনাকে বলা হয়েছে যে আমরা মানে সবকিছু আমাদের ব্যাগেই আছে, শুধুমাত্র বৃষ্টির কারণে, ওয়েদারের কারণে আমাদের রুম নিতে হচ্ছে। এরপরও আমরা ভদ্রতার খাতিরে হলে হচ্ছে ওনার কাছ থেকে পারমিশন নিতে গেছিলাম যে আমরা কি এখানে রান্না করলে আপনার কোনো সমস্যা আছে কিনা। পরে যখন উনি বললো যে না রান্না করা যাবে না, তো আমি বললাম যে ঠিক আছে রান্না করা যাবে না, সমস্যা নেই, তাহলে আমাদের কাছে ড্রাই ফ্রুটস আছে, আমরা ওগুলা খেয়ে হচ্ছে থেকে যাব। বাট আমরা হচ্ছে মানে রান্না কিনে খাওয়ার মতো বাজেট নিয়ে আসলে আসিনি। কিন্তু ওনার কথা লাস্টলি যেটা ছিল, বাধ্যতামূলক খাইতে হবে, রুমে থাকতে হলে বাধ্যতামূলক খাইতে হবে। এটা কেমন রুল আমি বুঝলাম না আসলে। মানে আমরা এত পথ যে আসলাম, আমরা কোথাও কিন্তু এই জিনিসটা পাই নাই। উল্টা হচ্ছে ওরা আমাদের মানে আমাদের এই ব্যাকপ্যাকিংয়ের সিস্টেম দেখে ওরা উল্টা আমাদেরকে হেল্প করার জন্য বসে আছে। মানে ইভেন কি হচ্ছে গতকাল আমরা মঞ্জুতে যেখানে ছিলাম, শুধু 200 টাকা আমাদের রুমের জন্য নিচ্ছে, তাও হচ্ছে আমরা রুমে থাকতে চাই না। উনি বারবার বলতেছিল যে তোমরা এত ঠান্ডায় বাইরে থাকবা, বাতাস, কারণ ওখানে প্রচণ্ড বাতাস, প্রচণ্ড ঠান্ডা ছিল। তো ওনার রিকোয়েস্ট রাখতে গিয়ে হচ্ছে আমরা রুমে ছিলাম। আদারওয়াইজ হচ্ছে উনি আমাদেরকে ক্যাম্পিনের জায়গাও দেখাই দিচ্ছে যে এই ক্যাম্পিনের জায়গা তোমরা যা খুশি তা করো, কোনো সমস্যা নাই। পরে হচ্ছে ওনার দেখলাম যে উনি আসলে মানে আমাদের নিয়ে খুব চিন্তিত যে আমরা ঠান্ডায় কি করব, রাতে টেন্টে থাকবো কিভাবে, মানে উনি এটা নিয়ে খুব কষ্ট পাচ্ছিল, এরকম একটা সিচুয়েশন না। পরে হচ্ছে আমরা পরে ভাবলাম যে ঠিক আছে এই মানুষটা এত কষ্ট পাচ্ছে, আমরা আজকে একদিন টেন্ট না করলে কি বা হবে। পরে ওনাকে 200 টাকা দিয়ে হচ্ছে আমরা রুমে থাকলাম। কত বিশাল একটা রুম ওনার ঘরে, উনি আমাদের জন্য রান্না করার জন্য আলাদা স্পেস করে দিছে। ইভেন কি যতটা জায়গায় আমরা টেন্ট করেছি প্রত্যেকটা জায়গায় সেম সিচুয়েশন। ইভেন আমরা চলে আসছি, কি হচ্ছে এখন আমরা কাছাকাছি চলে আসছি পুরা, আর হয়তো 1-1.5 ঘন্টা লাগবে। আর বৃষ্টিও ওরকম আহামরি পড়তেছে না। জাস্ট ঘড়ির কাঁটায় 6টা বাজে আমরা শ্রীকারকা চলে আসলাম। আর এখানকার উচ্চতা ওদের সাইনবোর্ডে দেখাচ্ছে 4070, আর বৃষ্টি এখনো একটু একটু আছে। ফাইনালি আমরা শ্রীকারকাতে একটা রুম পেলাম। মানে এত মানুষ এখানে, যেটা আশাও করা যায় না আসলে। মানে কোনো কটেজ, কোনো রুম কিচ্ছু খালি নাই। জাস্ট এখন যে মানে এটা একটা কাইন্ড অফ ডরমেটরি, এখানে প্রায় 5টা বেড আছে। এই 5টা বেডওয়ালা এই রুমটা আর একটা কটেজ, 2টা খালি ছিল। উনি হচ্ছে আমাদের জন্য অনেক কমাই দিছে। এই 5টা বেডের এই রুমটা আমাদের জন্য 1000 টাকা দিয়ে দিছে, মানে নেপালি রুপি। আর কটেজ যেটা ছিল এটা 1500 রুপি। তো আমরা পরে ভাবলাম যে থাক 1000-এরটাই নেই। সো এই হলো আপডেট। এখন খাওয়া দাওয়া করে ঘুমানো ছাড়া কোনো অপশন নাই। কালকে আবারও কথা হচ্ছে, দেখা হচ্ছে, কোথায় যাচ্ছে কি হচ্ছে সব বিস্তারিত নিয়ে। সো বাই বাই।